আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের 2005 সালের প্রশ্ন নিয়ে। আজকের পর্বে বরিশাল বিভাগের গণিত অংশ নিয়ে আলোচনা করা হবে। এই পর্বে মোট 8টি অঙ্ক ছিল। এই পরীক্ষাটি এমসিকিউ প্লাস রিটেন দুভাবে প্রশ্ন করা হয়েছিল। তো সেখানে এমসিকিউতে 8টা গণিত ছিল, এই 8টা গণিত আমরা আজকে সমাধান করব। চলুন শুরু করা যাক। এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি বর্গ অধ্যায় থেকে এসেছিল। খুব চমৎকার একটি অঙ্ক। আমি এই অঙ্কটির সমাধান বিস্তারিত এবং শর্টকাট দুভাবেই করব, তবে শর্টকাটটাও আমি বেসিক থেকে আপনাদেরকে শেখাবো। সো এখানে চমৎকার একটি আইডিয়া আছে। প্রথমত চলুন আমরা আগে ডিটেলস অঙ্কটা দেখি, কি বলতে চাচ্ছে এবং কিভাবে সমাধান করতে হবে। বলা হচ্ছে, দেখেন এখানে 20,740 সংখ্যক স্বর্ণকে বর্গ আকারে সাজাতে গিয়ে, খুব গুরুত্বপূর্ণ শব্দ, কি আকারে? বর্গ আকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়। ভালো করে খেয়াল করেন, এখানে 4 জন অতিরিক্ত হওয়ার কথা বলছে। তারপর বলছে প্রতি সারিতে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, প্রতি সারিতে স্বর্ণ সংখ্যা কত। তাহলে এই অঙ্কটাতে আসলে কি বলতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে? প্রথমত যে জিনিসটি, সেটি হচ্ছে এটা বর্গ আকারে সাজাতে বলছে। তার মানে হচ্ছে বর্গাকার কনসেপ্টটা কি, আমরা যদি একটু বেসিকটা ক্লিয়ার করি তারপর আমরা অঙ্কে যাব। বর্গাকার কনসেপ্ট হচ্ছে এমন একটা কনসেপ্ট যেখানে ধরেন পাশাপাশি যতটি থাকবে আমাদের এই বরাবরও ততটি থাকবে। যেমন আমাদের যদি এটাকে কলাম বলি, এটা সারি বলি, সারিতে দুটো আছে, প্রতি কলামেও দুটো করে আছে। খেয়াল করে দেখেন, সারি কলাম দুটোতে দুটো করে আছে। যেমন আমি যদি 3টা করে নিই, ধরেন 9 জন মানুষকে আমি সাজালাম, তাই কিনা, বর্গ আকারে। তার মানে হচ্ছে এই হচ্ছে আমার 3টা কলাম, 3টা কলাম, আবার প্রতি সারিতে আমার 3 জন করে দাঁড়িয়েছে। তার মানে হচ্ছে আমাদের বর্গ কনসেপ্টটা হচ্ছে আমার দৈর্ঘ্যের দিকে যতজন থাকবে বা যতটি থাকবে, আমার প্রস্থের দিকেও ততটি থাকবে। অর্থাৎ দুইটা দৈর্ঘ্য প্রস্থে দুইটা সমান থাকবে। এটাকে আসলে আমরা বলি কি, যে কলামে যে সংখ্যাটা থাকবে সারিতেও ওই সংখ্যাটা থাকবে। এটাই হচ্ছে বর্গের ধারণা। ওকে, এবার এই ধরনের কনসেপ্ট বলছে যে এই স্বর্ণগুলোকে আপনার যেভাবে আপনি সাজাচ্ছেন সেখানে সারি ও কলাম সমান হবে। এবং এখানে আরেকটা বেসিক বলছে প্রতি সারিতে স্বর্ণ সংখ্যা কত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবার একটু আগের কনসেপ্টটা দেখায়, যে প্রতি সারিতে কতজন স্বর্ণ হবে, এর মানেটা কি বোঝাচ্ছে? এর মানেটা হচ্ছে, ভালো করে একটু যদি খেয়াল করে দেখেন, যে এই যে আমার প্রতি সারিতে, যেমন এখানে কয়জন করে আছে, 3 জন করে, তাই কিনা, এটা জানতে চাইছে। এখানে আমাদের এটা বর্গ আকারে সাজানো, কারণ এদিকেও 3টা আছে, এদিকেও 3টা আছে, এদিকেও 3টা আছে, আবার আমাদেরকে এদিকেও 3টা আছে। তাহলে এই যে প্রতি সারিতে বললো, এই প্রতি সারি বলতে কি বোঝালো, এই বেসিকটা কিন্তু আপনার আগে ক্লিয়ার করা দরকার। ভালো করে খেয়াল করেন, আমি যদি 9 জনকে বর্গ আকারে সাজাই, তাহলে আপনি তো এটা নিচ্ছেন, যদি প্রশ্ন করা হয় প্রতি সারিতে কয়জন হবে, আপনি বলবেন কি 3 জন। কতজন? আপনি বলবেন 3 জন। আমি যদি বলি প্রতি সারিতে 3 জন, প্রতি কলামে সেখানেও 3 জন, তাহলে এখানে প্রতি সারি বলছে। তার মানে এই যে এই বরাবর প্রতি সারিতে আমার কয়জন করে শূন্য থাকবে, তার মানে হচ্ছে আমার এই 9 জন হলে উত্তর হতো কত? 3। তাহলে এই 3টা কি? 3টা হচ্ছে মূলত, এই যে দেখেন সারি চাওয়া মানে হচ্ছে যে সংখ্যাটা সারি চাইবে, মূলত সেটার মানে হচ্ছে আসলে আমার ওই সংখ্যার বর্গমূল চাওয়া হচ্ছে। কি চাওয়া হচ্ছে? ওই সংখ্যাটার বর্গমূল চাওয়া হচ্ছে। ঠিক যেমন এই যে দেখেন উত্তর চলে আসছে 3। অর্থাৎ এখানে দুটো বেসিক আমরা ক্লিয়ার করলাম। একটা হচ্ছে বর্গাকার মানে হচ্ছে আমার সারি কলামে সমান থাকবে, আর প্রতি সারিতে কতজন, মানে এখানে শূন্য ছিল বা গাছগাছালি যাই থাকুক, এটার মানে হচ্ছে প্রতি সারি মানেই হচ্ছে আমার মূলত কি জানতে চাইছে বলেন তো? আমার বর্গমূল জানতে চাইছে। কথাটা ক্লিয়ার? তাহলে এই দুটো বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে বর্গের অঙ্ক কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা এবার তাহলে অঙ্কটা কিভাবে সমাধান করব, চলুন একটু দেখা যাক। আমাদের প্রথমত দেখেন এখানে বলছে যে 4 জন অতিরিক্ত, 4 জন অতিরিক্ত, এটার মানেটা কি বলে? 4 জন অতিরিক্ত, যেমন আমি যদি 10 জনকে সাজাতাম,
প্রতি সারিতে সাজাতে গিয়ে আমি যদি বলি একজন অতিরিক্ত হয়েছে, এর মানে বুঝাতো, এর মানে কি বুঝাতো, এর মানে হচ্ছে ওই একজন এক্সট্রা, ও সারি কলাম, এটা তো একটা সারি কলাম হবে না, কারণ তিনটে করে থাকতে হবে যদি বর্গের ভিতর থাকতে চায়। তার মানে কি ও এক্সট্রা, ওই এক্সট্রাটা যদি আবার বাদ দিতে পারেন, আবার আপনি এই জিনিসটা ফেরত পাবেন। ঠিক তেমনি ভাবে এখান থেকে 4 জন অতিরিক্ত হয়েছে, তার মানে বর্গমূল বের করার আগে আমরা এই যে যেমন 10 জন থাকলে আমরা একজন বাদ দিয়ে আগে 9 আনতাম, পরে বর্গমূল বের করতাম। ঠিক একইভাবে এখান থেকে 4 জন বাদ দিয়ে যে সংখ্যাটা আসবে, ওই সংখ্যাটা এই 9 এর মতো একটা সংখ্যা হবে যার বর্গমূল বের করা যাবে। এবং যেহেতু প্রতি সারি চাইছে, তার মানে ওই বর্গমূলটাই হচ্ছে মূলত ওই প্রতি সারি আমার উত্তর। তাহলে আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। এবার চলেন আমরা পুরো ব্যাপারটা একটু সমাধান করি। তাহলে আমাদের এই অঙ্কে প্রথমত ওই 4 জন বাদ দিয়ে দিব। তার মানে এখানে আছে 20,740, এখান থেকে 4 বাদ দিলে 20,700 কত হবে, 36। এটা হচ্ছে মূলত আমাদের ওই সংখ্যাটা যার বর্গমূল বের করতে হবে। ক্লিয়ার? কারণ বর্গমূল মানে কি প্রতি সারি স্বর্ণ সংখ্যা। তাহলে চলুন আমরা বর্গমূল বের করি। তাহলে বর্গমূল যদি বের করি আমাদের 20, এটা আপনারা বেসিক জানেন, এখানে আমি নিয়ম নিয়ে কথা বলবো না, আপনারা চাইলে ইউটিউবে আমার ভিডিও দেখে নিতে পারেন। ওকে, আমরা এবার এর বর্গমূল বের করব। ওকে, তাহলে 2 এর ভিতর যাবে কি 1, 1 এর 1 একে 1, তাই কিনা, বিয়োগ থাকে কত 1, তারপর আমরা বামে দাগ টানবো, এটা দ্বিগুণ নেব, দ্বিগুণ নেওয়ার পর এই পাশে একটা সংখ্যা বসাবো, তার আগে আমার পরের জোড়াটা কেটে আনতে হবে। ওকে, কেটে আনলাম। আমি কিন্তু এখানে বর্গমূলের নিয়ম বলছি না, এটা আপনি ধরে নিচ্ছে, আপনি আপনার মতো করে শিখে নেবেন বা আমার ভিডিও আছে ইউটিউবে দেখে নেবেন। এখন দেখেন এখানে আমি যদি 4 বসাই, তাহলে এখানেও 4 হবে, 4 দিয়ে 24 কে যদি আমি গুণ করি তাহলে 96 হবে, তার মানে 1। আবার এখানে 36, আমি পরেরটা কেটে নিয়ে আসলাম। এবার এটার দ্বিগুণ আমাকে করতে হবে, এটার দ্বিগুণ যদি করি তাহলে 28 হবে। তাহলে এখানে কত বসানো যায়, দেখেন এখানে যদি আমি 4 বসাই তাহলে 1136 হবে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের উত্তর হচ্ছে বর্গমূল কত, এটা হচ্ছে বর্গমূল। তাহলে এটা যদি বর্গমূল হয় আমরা কি বলছিলাম বলে, আমরা বলছিলাম এটাই হচ্ছে প্রতি সারির সংখ্যা, তাই কেন, প্রতি সারির কে স্বর্ণ সংখ্যা। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে খ নাম্বার। ক্লিয়ার? দেখেন একটা অঙ্কে কিন্তু আমি একদম বেসিকটা শেখালাম। মনে রাখবেন গণিত বেসিক শুধু বললে হবে না, সত্যিকারের বেসিকটা শিখতে হবে, না হলে গণিতের গভীরতায় প্রবেশ করতে পারবেন না। তাহলে দেখেন আমাদের এই কাজটা শেষ, কিন্তু আমার কথা হচ্ছে এভাবে অঙ্ক তো পরীক্ষার হলে করলে প্রচুর সময় লাগবে, তাহলে পরীক্ষার হলে কিভাবে সমাধান করবেন, আমি একটা ট্রিক শিখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনি যদি এই লাইনটার দিকে তাকান, এখানে রেজাল্টটা কত বলেন তো, 20,736। ভালো করে খেয়াল করুন, একটু মেধাটা খাটান। তার মানে আমি এখানে এখানকার একক স্থানে হচ্ছে কত 6। আমি একটা আইডিয়া ক্লিয়ার করি যে 6 আসে কি কিভাবে, যেমন 6 6 গুণ করলে 36, একক স্থানে 6 আসে। আবার 4 4 গুণ করলে একক স্থানে কত আসে, 6 আসে। তার মানে সেটা আপনি 16 16 করেন, 14 14 করেন বা 24 24 করেন, যেমন 14 14 করলে 196। তার কথা বুঝতে পারছেন কিনা? তার মানে এভাবে আপনার একক স্থানটা একটু খেয়াল করেন, এটা কিন্তু বেসিক, যারা অনেক বেশি দুর্বল তারা ভিডিওটা একটু একাধিকবার দেখে নেবেন। যে একক স্থানে যদি 4 থাকে, একক স্থানে 4 থাকলে রেজাল্টেও একক স্থানে 6 আসবে। 6 দুই ভাবে আসতে পারে, একক স্থানে 6 6 থাকলেও আসবে, একক স্থানে 4 4 থাকলেও আসবে। কথাটা ক্লিয়ার? এই বেসিক দ্বারা আমি মূলত কি বোঝাতে চাচ্ছি, গণিতের এই বেসিক দিয়ে আপনি এই অঙ্কটা সেকেন্ডেই সমাধান করতে পারবেন। বলেন তো কিভাবে? এই যে দেখেন আপনি এখানে দেখেন, আপনি যদি এই অঙ্কটার বর্গমূল বের করতে চান তাহলে একক স্থানে হয়তো 6 থাকবে, না হয় 4 থাকবে। দেখেন বর্গমূলে, কারণ এখানে 6 আছে মানে কি একক স্থানে 4 4 থাকলে 6 আসবে, 6 6 থাকলে আসবে। তাহলে তাই যদি হয় তাহলে এটা হবে না উত্তর, তাই কিনা, আমার এটাও উত্তর হবে না, এই দুটো থেকে একটা হবে। ভালো করে খেয়াল করে আমার সংখ্যাটা কত গড়ে, 20,000 গড়ে। তো 20,000 করে আমি যদি একটু খেয়াল করি, এই যে 14 আর 12 12, এটার তো একটা পূর্ণবর্গ আসবে। ধরেন পরের অংশটা পরে চিন্তা করলাম,
এইটুকু যদি চিন্তা করি, দেখেন তো 14 গুণ করলে হবে 196। আমি এটা কেন বলতেছি, যে এই যে দেখেন এটা কিন্তু 19,000 ঘরে চলে গেল, কারণ বাকিগুলো গুণ করলে বাকি ঘর চলে আসবে। আর 12 যদি গুণ করি, তাহলে 12 144, তার মানে এটা 144 মানে 14 ঘরে আসলো, কিন্তু আমার সংখ্যাটা কত ঘরে, 20 ঘরে। আবার বাক্সেশও মাত্র 4 থাকার কথা, যেটা আগেই বাদ দিয়ে দিয়েছি। তার মানে একটা অনুমান যদি করেন যে এই পুরো সংখ্যাটা যদি গুণ করেন, তাহলে এই যে দেখেন 20 কাছাকাছি এটা আসবে, কারণ এটা অলরেডি 19,000 চলে আসছে। আবার যদি এটার প্রথম দুটো গুণ করে দেখেন, অলরেডি 14 ঘরটা চলে আসছে, তার মানে কি এটা থেকে অনেক দূরে। তার মানে নিশ্চিত থাকেন যে এটা উত্তর হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? কারণ কেন এটার উত্তর হবে, কারণ 14 গুণ করলে অলরেডি দেখেন 196, তার মানে কি পুরোটাই গুণ করলে বাকি হাজারও চলে আসবে, তার মানে 19-এর ঘরে চলে আসছে। তার মানে কি এই যে এটা সবচেয়ে কাছাকাছি, আর এটা অনেক দূরে। কথা বুঝতে পারছেন কিনা? বাকি অতিরিক্ত গুলো গুণ করলেও এর কাছাকাছি আসা সম্ভব না। তাহলে দেখেন এই যে গণিতের একটা বেসিক, এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করে অঙ্কটা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যারা একদম নতুন আছেন, তারা হয়তো এটা বুঝবেন না। কেন বুঝবেন না? তারা একটু ক্যালকুলেটর দিয়ে এই যে 144 এটা গুণ করে দেখবেন, তাহলে আমার এই কথাটার মানে বুঝবেন। এই যে এটাও গুণ করে দেখবেন, 144, এই অপশন গুলোর কথা বলছি, সরি, এখানে 144 আর একটা হচ্ছে 126, এটা আপনারা একটু গুণ করে আমার এই কথাগুলো আবার একটু শুনবেন ওটার রেজাল্টটা দিয়ে, তাহলে আমার এই কথাটার মানে বুঝতে পারবেন। আমি বুঝাতে পারছি বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে আরো একাধিকবার দেখেন, কিন্তু বেসিককে অ্যাপ্লাই করা শেখেন। এটাই হচ্ছে আমার মূলত মূল কথা। এই মুহূর্তে একটি অসাধারণ অঙ্ক সমাধান করব, খেয়াল করে দেখেন। এই ধরনের অঙ্ক আপনারা খুব একটা করেন না। একটি বড় বাক্সে, দেখেন বাক্সের মধ্যে একটি, খেয়াল করে দেখেন, এই মধ্যে 4টা এখানে বাক্স হবে। হ্যাঁ, 4টা বাক্স আছে, ভালো করে খেয়াল করেন। 4টা বাক্স আছে এবং তার প্রত্যেকটির ভিতর 4টি করে ছোট বাক্স আছে। বুঝতে পারছেন কিনা? 4টি করে কি আছে? ছোট বাক্স আছে। তাহলে এখানে চাইছে মোট বাক্সের সংখ্যা কত। অঙ্কটা একটু অদ্ভুত টাইপের মনে হচ্ছে না? অদ্ভুত হলেও অঙ্কটা খুবই সহজ। চলুন আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে একটা বড় বাক্স লাগবে আবার। ওকে, আমি একটা বড় বাক্স এখানে আঁকলাম। এরপর আমাকে বলছে এর মধ্যে 4টা করে আছে। 4টা করে মানে আমি যদি এটা হিসাব করি, ধরেন এরকম আমি ধরে নিলাম আরো 4টা আছে। হ্যাঁ, তারপর এখানে, ওকে, আমি ধরে নিলাম টোটাল আরো 4টা এখানে আছে। ক্লিয়ার? তাহলে দেখেন আমাকে বলছে এটা একটা বড় বাক্স, এর ভিতর 4টা বাক্স আছে এবং দেখেন প্রত্যেকটির ভিতর, এই প্রত্যেকটার ভিতর আরো 4টা করে আছে। খেয়াল করে দেখেন আরো 4টা করে আছে, আরো কি আছে, 4টা করে আছে, আরো 4টা করে আছে। এইভাবে আপনি এখানেও দেখবেন, এখানেও এইভাবে এঁকে নিচ্ছে, আমি এঁকে নিচ্ছি, একটু সময় লাগলেও আপনাদের এত সময় লাগবে না। বুঝতে পারছেন কিনা? দেখেন এবার বলছে এই যে এখানটাও একটু এঁকে নেই, তাই না? তাহলে পুরো অঙ্কটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন তাহলে অঙ্কটা কি টাইপের হলো আমরা একটু হিসাব করি। প্রথমত দেখেন এই বটটা চিন্তা পরে করব। এখানে আছে কয়টা? ভিতরে, ভিতরে আছে 4টা, এখানেও ভিতরে আছে 4টা, রাইট? খেয়াল করে দেখেন আবার এই ভিতরেও আছে আমার কয়টা? 4টা। এই ভিতরেও আছে আমার কয়টা? 4টা। ওকে, তার মানে আমরা যদি হিসাব করি 4টা 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 কয়টা? 16টা। তার মানে আমরা যেহেতু 4টা করে আছে, তাহলে একসাথে পাচ্ছি 16টা। এখন দেখেন এগুলোর উপরে আরো একটা আছে, আরো একটা আছে, আরো একটা, আরো একটা, তার মানে আমরা পাচ্ছি আরো 4টা, আর সবগুলোর উপর আরো একটা আছে, তাই কেন? তার মানে আমরা টোটাল পাইলাম কয়টা? 21টা। তাহলে দেখেন তো আমাদের উত্তরটা কত হবে? 21।
এটা বোঝার জন্য আমি এত বড় সমাধান করলাম, কিন্তু আপনি এত বড় সমাধান কেন করবেন? কারণ আপনি বুঝতেই পারছেন যে এই গ্রাফটা যদি মেমোরিতে নিতে পারেন তাহলে আর আঁকতে হবে না বা এত সময় লাগবে না। আপনি দেখতেছেন প্রথমে একটা, তার ভিতরে চারটা, চারটার ভিতরে চারটা, তাহলে এই চারটার ভিতর প্রত্যেকটা চারটা থাকলে 4 4 16টা, আর আমার চারটা আছে, তাহলে 16 4 কত আমার 20, আরো পুরোটা মিলে একটা, তাহলে 21টা। কয়েক সেকেন্ডের সমাধান হয়ে যাবে। আশা করি এই অসাধারণ অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটি ভগ্নাংশ অধ্যায় থেকে এসেছে। খেয়াল করে দেখেন অঙ্কটিতে কি বলা হচ্ছে, কোন একটা সম্পত্তি, তাই কিনা, এটার ক্ষেত্রে বলা হচ্ছে এত অংশের মূল্য বলা আছে এত টাকা। বুঝতে পারছেন কিনা? এরপর বলা হচ্ছে ওই সম্পত্তিটার যদি 4-এর 3 অংশ নেওয়া হয় তাহলে এটার মূল্যটা কত হবে। খুবই সিম্পল, জাস্ট আপনারা কি করবেন, ঐকিক করে ফেলবেন। ঐকিক করলেই ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এটা বেসিক থেকে আমাদের সমাধান হয়ে যায়, খুব একটা প্যারা নিতে হবে না। 8-এর 7 অংশ সমান সমান হচ্ছে আমাদের কত, 9212, 9212। তাহলে সুতরাং সম্পূর্ণ অংশ সমান হচ্ছে 9212, এটা উল্টে উপরে চলে যাবে, এটা নিচে চলে যাবে। আমি পূর্বের এক ভিডিওতে বলেছিলাম যে প্রথম ভগ্নাংশটা উল্টে যায়, রাইট? প্রথম ভগ্নাংশটা উল্টে যায়। এই বেসিকটা আশা করি ইতিমধ্যে আপনারা শিখেছেন। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে আমার 4-এর 3। তাহলে 9212 আর ইন্টু 3, তাহলে 7 ইন্টু 4। এবার জাস্ট কাটাকাটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটা দিয়ে এটা কাটলে 2, আমাদের 7 দিয়ে যেহেতু কাটবেন, 7 কে 7, তো থাকবে কত 2, তাহলে 2 যদি থাকে 22, তাহলে আপনার 3 7 21, তাহলে 22 থেকে 21 গেলে থাকে 1, হাতের এখানে 1 নিলেন, তাহলে 1 এর ভিতর যাবে 1 ভাগ, তাহলে এখানে যদি 7 চলে যায় তাহলে আপনার থাকতেছে 4, আরো 2, তাহলে এখানে 6 7 42। তাহলে দেখেন 13 16 কে আপনি এই দুটো গুণ করলে কত, 6 গুণ করেন, 6 6 36 এ 6, 6 কে 6 9, 3 6 18 8, তাহলে 6 কে 6 7, তাহলে 7896। দেখেন 7896। যদিও আপনি পুরো গুণটা করবেন না, পুরো গুণটা করার আমার মনে হয় না দরকার আছে, এইটুকু করলেই হয়ে যাবে। কেন? আপনি দেখেন যদি একটা 6 থাকতো তাহলে তো এটা গুণই করতাম না, এই পর্যন্ত আসার পর দেখতাম যে 6 কোনটাতে আছে সেটাই উত্তর। কিন্তু যখন দেখলাম 6 দুটোতে আছে, এই জায়গাতেও এই জায়গাতেও, তখন আমি এই 2 গড়ের বেশি আবার গুণ করতাম না, কারণ 6 6 36 6, 6 কে 6 9, এই দেখেন 96 শুধু আমার একটাতে আছে। মনে রাখবেন যেখানেই সুযোগ পাবেন সেখানেই সময় সেভ করবেন, যেখানেই সুযোগ পাবেন সেখানেই সময় সেভ করবেন, না হলে কখনোই আপনি সামগ্রিকভাবে পরীক্ষার হলে সময় সেভ করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পরীক্ষার জন্য সিরিজ সম্পূর্ণকরণ করা এই জাতীয় অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রাইমারি পরীক্ষার নাম মুখে নেওয়া মাত্রই মনে রাখবেন এখান থেকে সিরিজ সম্পূর্ণকরণ থেকে একটা প্রশ্ন থাকবে, এটা প্রতি বছরই থাকে, প্রতিটা বিভাগেই থাকে। তো সঙ্গত কারণে এই অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। অঙ্কটিতে কি বলা আছে, বিশেষ ক্রমানুযায়ী সাজানো এই 13 17 25 41 সংখ্যার সমূহের পরবর্তী সংখ্যা কত হবে। সিরিজ সম্পূর্ণকরণের অনেকগুলো প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো বেশি বেশি চর্চা করে আপনার মাথায় রাখতে হবে। এটা আমি ম্যাথ টিউটরে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে কোন প্যাটার্নটা, এই প্যাটার্নটা যদি একটু খেয়াল করে দেখেন যে 13 17, তারপর 17 25, তারপর হচ্ছে 41, এটা কি শর্তটা আছে, পার্থক্যমূলক নাকি অন্য কোনো শর্ত? যারা এই বিষয়ে দুর্বল আছেন তাদের পুরো অধ্যায়টা আগে করতে হবে। আমি যে শুধু এখানকার কাঠামোটা বলে দিচ্ছি। 13 থেকে 17 গেলে এখানে 4 থাকে, আবার 25 থেকে 17 গেলে 8 থাকে। তার মানে এটা একটু দেখি, তাহলে 41 থেকে যদি 25 চলে যায় তাহলে এখানে এটা থাকে আবার 16। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা দারুণ ঘটনা ঘটছে, যে এটা 2 গুণ এটা, আবার 8-এর 2 গুণ এটার পার্থক্য। তাহলে দেখেন তো এখানে 16-র 2 গুণ যোগ করলে আমার পরেরটার পার্থক্য, পরের সংখ্যাটা বের হবে, কারণ 13-র সাথে 4 এই যে পার্থক্যটা আছে 4 পার্থক্য, তাই কিনা?
এখন এই চারটার পার্থক্য পরের বার দেখলাম যে এটা দ্বিগুণ আকারে পরেরটাতে আসছে, তারপরেরটাতে দেখলাম দ্বিগুণ আকারে পরেরটা আসছে, তার পরেরটা তাহলে দ্বিগুণ আকারে আসবে। তাহলে 16 দুগুণে কত? 32। তাহলে আমরা এই 32 কার সাথে যোগ করব? 41 এর সাথে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে এই 41 যোগ 32 3 7, তাহলে কত? 73। দেখছেন, খুবই সহজ অঙ্ক। তার মানে হচ্ছে এই টাইপের অঙ্কের এই যে ইন্টারনাল প্যাটার্নটা, এটা হঠাৎ করে পরীক্ষার হলে গেলেন আর পাবেন, ব্যাপারটা এমন না। এই কারণে চর্চা করতে হবে। আপনি ম্যাথ টিউটর দেখেন, আমার ক্লাস দেখেন, কোর্স করেন, কোনো সমস্যা নাই। সব জায়গায় এই ব্যাপারগুলো আমি সুন্দর করে বুঝাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবারের অঙ্কটা একদম গণিতের বেসিক অঙ্ক, বিশেষ করে জ্যামিতির ক্ষেত্রে অতিভুজের বিপরীতে কি থাকে। তো অতিভুজ এই বাহুটা মূলত কোন ত্রিভুজে থাকে, এই প্রশ্নটা আমাদের আগে হওয়া উচিত। দেখেন, আমি যদি ভালো করে আপনাদেরকে দেখাই, এটা কি ধরনের ত্রিভুজ বলেন তো? এটা আপনারা নিশ্চিত করে বলবেন যে এই ত্রিভুজটা হচ্ছে আমার কি সমকোণী ত্রিভুজ। কি বলেন তো? সমকোণী ত্রিভুজ। ওকে, এই সমকোণী ত্রিভুজে কি কি বৈশিষ্ট্য থাকে, বাহুগুলো কি কি থাকে। যেমন সমকোণী ত্রিভুজে ভূমি সংলগ্ন এই যে নিচের বাহুটাকে ভূমি বলে। ওকে, তাই কিনা? আবার আমাদের এই যে এই বাহুটাকে লম্ব বলে। ঠিক আছে, দেখেন, তাহলে সমকোণ সংলগ্ন আমার দুটো বাহু আছে, একটা বাহু হচ্ছে লম্ব আর একটা ভূমি, এটাও পরীক্ষায় আসে। কথাটা ক্লিয়ার? ওকে, এরপর এই যে দেখেন, এখানে আমি যদি প্রশ্ন করি যে সমকোণ ত্রিভুজকে সমকোণী কেন বলা হয়, তাই কিনা? এর কারণটা হচ্ছে যে এখানে একটা কোণ এক সমকোণ, তার মানে কি একটা কোণ এক সমকোণ, আর একটা ত্রিভুজে সর্বোচ্চ একটা এক সমকোণ হতে পারে, একাধিক সম্ভব না। কারণ এই তিনটা যোগ করলে আমার তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। কেন একটার বেশি সম্ভব না? কারণ হচ্ছে একটা যদি 90 হয়, ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আর বাকি থাকে দুটোর জন্য থাকে 90, তাহলে এটা তো আরেকটা মানে সমকোণী হওয়ার সুযোগ নেই। তার মানে হচ্ছে খেয়াল করে দেখেন, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে কোণ দুটো থাকে, এই কোণ দুটোর সমষ্টিও আমাদের 90 ডিগ্রি। সমকোণ একাই 190 ডিগ্রি, আর বাকি দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এখন এই যে ত্রিভুজটার এই বাহুটাকে আমরা অতিভুজ বলি। কি বলি বলেন তো? এই বাহুটাকে আমরা অতিভুজ বলি। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা বাহু পেলাম, একটা হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। এখন দেখেন কার বিপরীতে কেরা থাকে, এই প্রশ্নটাই মূলত এখানে জানতে চাওয়া হয়েছে, তাই কিনা? তাহলে এখানে আমাদের দেখেন সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে, এই বাহুটাকে বলা হয় আমাদের অতিভুজ, রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই যে প্রশ্নটা, এটাই কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, তার মানে কোনো সমস্যা নেই। আরেকটা তথ্য আমি একটু অতিরিক্ত তথ্য দেই, সেটা হচ্ছে সমকোণ ব্যতীত বাকি কোণ দুটো হচ্ছে সূক্ষ্মকোণ। বাকি কোণ দুটো হচ্ছে কি সূক্ষ্মকোণ। যেহেতু এখানে আবার একটা অপশন সূক্ষ্মকোণ আছে, কিন্তু সূক্ষ্মকোণ হবে না, কারণ আপনি এখানে অতিভুজের বিপরীতের ব্যাপারটা আমরা এটা খুঁজতে গিয়ে দেখলাম একটা সমকোণ আছে, বাকি দুটোর ব্যাপারে বলতে গিয়ে বললাম যে বাকি দুটো প্রত্যেকে কি সূক্ষ্মকোণ, কারণ ওরা 90 ডিগ্রি চাইতে ছোট। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। যেমন এখানে স্থূলকোণ আছে, এটাও হবে না, কারণ একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো ত্রিভুজে একটা স্থূলকোণ থাকতে পারে, বাকি দুটো সূক্ষ্মকোণ থাকবে, কিন্তু একই সাথে সমকোণ স্থূলকোণ থাকবে না। তার মানে কি এখানে এটা সমকোণের জায়গায় স্থূলকোণ হলে বাকি দুটো সূক্ষ্মকোণ হবে। সহজ কথা, সমকোণ থাক বাকি দুটো সূক্ষ্মকোণ হবে, স্থূলকোণ থাক বাকি দুটো সূক্ষ্মকোণ হবে, খুব সহজ ব্যাপার। আর এখানে কি বলছে? সরল কোণ। সরল কোণ থাকলে তো এটা তো সরাসরি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই কিনা? 180 ডিগ্রি হচ্ছে, যেটা একটা সরলরেখার উপর হয়। কিসের উপর হয় বলেন তো? একটা সরলরেখার উপর হয়। তাহলে একটা সরলরেখার উপর যদি হয়, তাহলে ওটা তো ত্রিভুজ হওয়ার কথা না, তাই কিনা? তার মানে এই অপশন আসতেছে। আর সমকোণ তো বুঝতেই পারছেন, সমকোণ জিনিসটা কোন জানতে চাইছে, তাই কিনা? কি জানতে চাইছে বলেন তো? কোন জানতে চাইছে। এখানে তো আমাদের সমকোণ, এই যে মানে যদি বলা হয় যে একটা সমকোণী ত্রিভুজের কয়টা সমকোণ আছে, সেই ক্ষেত্রে আপনি 90 বলতে পারেন একটা।
তাই কিনা? তো প্রশ্নের প্যাটার্ন অনুসারে জাস্ট আমি একটু ব্যাখ্যা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। এগুলি খুবই বেসিক বিষয়, তবে জানা থাকাটা খুব জরুরি। বীজগাণিতিক সূত্রাবলী থেকে যে টাইপের অঙ্কগুলো আসে সেগুলোর চাইতে এই অঙ্কটা একটু চেহারায় আলাদা। যেমন দেখেন, এখানে আপনাকে যে তথ্যটা দেওয়া আছে, এই টাইপের তথ্য থাকলে আমরা সাধারণত a প্লাস বি হোল স্কোয়ার টাইপের বা a প্লাস বি হোল কিউব টাইপের মানে সূত্রের ক্ষেত্রে এটা ব্যবহার করি। এখন এখানে যে জিনিসটা বলছে, দেখেন পাশে যে তথ্যটা দেওয়া আছে, পাশে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাই একটু ভিন্ন রকমের। কারণ এই মানটা দিছে মানে কি, এই মানটা এখানে বসাতে হবে। এখন এই মানটা এই অবস্থিত এখানে বসানোর সুযোগ নেই, কারণ ওই চেহারার সাথে এটা তো ম্যাচিং করতেছে না। তো এইসবের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক বেশ গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষাতে আসে। আপনাকে এই জিনিসটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এই জিনিসটাকে আগে ঠিকঠাক করে নিতে হবে, তারপর দেখবেন যে এখানে ঠিকঠাক করতে গেলে এর মতো কাছাকাছি কোনো একটা মান পেয়ে যাবেন। চলুন আমরা আগে শুরু করি। যেমন x প্লাস 1/x সমান 2 আছে। আমরা যদি এটিকে সাজাই, x যদি কমন নেই তাহলে x স্কয়ার প্লাস 1 এখানে 2, তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 এখানে 2x। ভালো করে একটু খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু এই মানটা দেখেন x প্লাস 1 কিন্তু এখানে আছে কিনা। তার মানে এখানে আমরা চাইলে এই 2x মানটা অ্যাপ্লাই করতে পারি, যার কারণে এই যে আমাদের এটাকে সাজিয়ে নিতে হলো। দেখেন x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 আপনি চাইলে সাজিয়ে নিতে পারেন, তবে দরকার নেই। তারপরেও কেউ দুর্বল থাকতে পারেন, আমি সাজিয়ে দিচ্ছি। তাহলে উপরে x, এইটুকু সমান হচ্ছে 2x। তাহলে 2x থেকে x যদি চলে যায়, উপরে x থাকে নিচেও x থাকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1। তাহলে ঘ নাম্বার উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক বুঝতে হলে আপনাদের একটু অভিজ্ঞতা থাকতে হবে যদি কয়েক সেকেন্ডে করতে চান। অভিজ্ঞতাটা কি, যে এই টাইপের মান নাড়াচাড়া করলে এখানে চেহারা দেখলেই বুঝবেন যে এই মানটা আসবে। যেহেতু এখানে প্লাস আছে, এই যে দেখেন এখানে প্লাস আছে, তার মানে এই মানটা আসবে। মাইনাস থাকলে এখানে মাইনাসের মানটা আসতো। এরপর আরেকটা জিনিস আপনি বুঝতে পারবেন যে এখানে হর হচ্ছে এক্স, এটাই লসাগু হবে, পরে এটা 2x হবে। এটা হচ্ছে অনেক বেশি চর্চার পরে এটা বুঝতে পারবেন, দেখবেন যে সেকেন্ডে অঙ্কটা করে ফেলতেছেন। এদিকে তাকালে বুঝবেন যে এখানে 2x আছে, তার মানে কি এখানে 2x থেকে x গেলে একটা x, উপরে একটা x, কাটাকাটি করলে 1। সর্বোচ্চ ভাবতে যতক্ষণ। এই কারণে গণিতের ক্ষেত্রে চর্চা চর্চা চর্চা, যত বেশি চর্চা করবেন আপনি গণিতের শর্টকাট ছাড়াই আপনি তত বেশি উস্তাদ হবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। অনেকের কাছেই পিতা পুত্রের অঙ্ক বা বয়সের অঙ্ক মানে কি খুব কঠিন লাগে। আসলে ধারণাটা ভুল। আপনি যদি বয়সের অঙ্কগুলো বুঝে বুঝে করেন আর কোন কোন টার্মে ব্যবহার করা হয় এটা যদি ক্লিয়ার হয়, তাহলে কঠিন লাগবে না। যেমন দেখেন এই অঙ্কে কি বলা আছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি। এটা এই তথ্যগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু ভালো করে খেয়াল করবেন যে একটা অঙ্কের কোর লাইন কোনটা, কোন লাইনটাকে আপনাকে পিক করতে হবে, কারণ যত দ্রুত পিক করতে পারবেন সমাধানটা তত দ্রুত করা সম্ভব। যেমন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 63, তাদের বয়সের অনুপাত দেখেন এখানে দেওয়া আছে, তাদের বয়সের অনুপাত, ঠিক আছে। এই অনুপাত হচ্ছে 7:2। তাহলে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। দেখেন এই অঙ্কের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার আরেকটা অনুপাত জানতে চাইছে, সেটা আবার 9 বছর পূর্বে। কথা বুঝতে পারছেন? বাহ্যিক দৃষ্টিতে যদি অঙ্কটা দেখেন কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখেন অঙ্কটা একটু স্বাভাবিক ভাবে ভাবেন, এখানে সমষ্টি দেওয়া আছে, এখানে অনুপাত দেওয়া আছে। তার মানে হচ্ছে আমরা জানি যে অনুপাতের অধ্যায়ে এই জিনিসটা খুবই বেসিক একটা কথা, যে সমষ্টি যদি থাকে তাহলে অনুপাতগুলো যোগ করে দেন আমরা এখানে এই আমি একটু সমাধান করি, তারপর দেখেন এখান থেকে পিতা ও পুত্রের বয়সটাকে আমি সেপারেশন করে ফেলতে পারবো কিভাবে। যেমন দেখেন পিতা পুত্রের অনুপাতের সমষ্টি কত হবে, 7 যোগ 2 9, রাইট। তার মানে এদের টোটাল বয়স হচ্ছে, বয়সের অনুপাতের সমষ্টি হচ্ছে 9 ভাগ। তো এর ভিতর পিতা হচ্ছে কত ভাগ, পিতা হচ্ছে এই 63 এর এই টোটাল 9 ভাগ, এর 7 ভাগ হচ্ছে পিতা। তাহলে 7 ভাগ যদি হয় তাহলে পিতা আসলেই হচ্ছে 7 7 49। তাহলে এখানে পুত্রের বয়সটা কত খেয়াল করে দেখেন। তাহলে এই যে 63 আমি সরাসরি গুণ করলাম, এর গুণ একই কথা, এটা হচ্ছে 2 ভাগ।
তাহলে দেখেন এখানে 7 দুগুণে 14। আপনি তো এই এত ডিটেলস আপনার জন্য আমি করতেছি, আমি তো এটা করতাম না, কারণ এটা মুখে মুখে আমি বের করে ফেলতে পারতাম। তো দেখেন এই যে দুটো জিনিসকে আলাদা করলাম, এটা অনুপাতের একটা কমন কাজ, যে যখনই অনুপাতের মিশ্রণ একসাথে দেওয়া থাকে বা সমষ্টি দেওয়া থাকে, তার পাশে যদি অনুপাত দেওয়া থাকে, তখন ওই জিনিসটা দেখবেন কোনো না কোনো ভাবে আলাদা করার পর অঙ্কের রাস্তাটা খুলে যায়। এখানেও ঠিক তাই, বয়সের সমষ্টি দেওয়া আছে, আমরা অনেক সময় তেল ও পানির মিশ্রণ পাই, পেট্রোল মোবিলের মিশ্রণ পাই, ওই মিশ্রণ ও সমষ্টি সরাসরি বয়স কি সমষ্টি, এসব ক্ষেত্রে আমরা নরমালি এটা আলাদা করে নিই। এতে লাভ কি, আমরা দুটো সংখ্যা পেয়ে যাই, যেমন 49 বছর পেলাম আর 14 বছর। বলছে 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, তার মানে কি আমরা যদি 9 বছর পিছনে চলে যাই, খেয়াল করে দেখেন, তাহলে এরও যদি 9 বছর পিছনে চলে যায়, তখন এদের বয়স যেমন এর হবে 40, এর হবে কত আমার 5, তাই কিনা? এখন বলছে এই যে 40, 9 বছর আগে পিতার 40, পুত্রের হচ্ছে 5, এবার তাদের দুজনের বয়সের অনুপাত, অনুপাত বের করতে হয় আগে সংখ্যা বের করার পর, কারণ সংখ্যা থেকে যেমন অনুপাতে যাওয়া হয়, অনুপাত থেকে আমরা ঠিক সংখ্যায় আসলাম। তাহলে আমরা 9 বছর আগের পিতা পুত্রের বয়স পেলাম, কত পেলাম 40 এবং 5। তাহলে এটাকে অনুপাতে ফেলে দিই, অনুপাত মানে তো আস্ত রেখে দেওয়া না, যতটুকু কাটাকাটি করা যায় কাটাকাটি করব। 5 × 40, 5 × 5, তাহলে 8:1। তো এটাই হচ্ছে অঙ্ক। তাহলে এই অঙ্কের বেসিকটা কি? আসলে সিঙ্গেল অঙ্কে তো এত ডিটেলস বেসিক বলা যায় না, যেগুলো বলার মতো সেগুলো আমি বলতেছি। এই অঙ্কের খুবই চমৎকার একটা ফ্রেম আছে, ফ্রেমটা যদি ফিল করে দেখেন, প্রথমত এদেরকে অনুপাত আকারে তথ্য দিয়েছে, তাই কিনা, পরে আবার অনুপাত চেয়েছে। আপনি যে কাজটা করছেন, প্রথমে অনুপাতটা ভেঙেছেন, দেখেন অনুপাতটা ভেঙেছেন, অনুপাতের নিয়মে ভেঙেছেন, এই যে দেখেন। এরপর ওই যে যখন সংখ্যা আসলো, এটাকে জাস্ট একটু আবার অনুপাত তৈরি করেছেন। এটা তো খুব একটা কঠিন অঙ্ক না, একবার অনুপাত ভেঙেছেন, ভেঙে বয়স সংখ্যা বের করছেন, পরে আবার তাকে অনুপাতে রূপান্তর করছেন, এই দুটো কাজে আপনি করছেন। দেখেন এই টাইপের অঙ্ক যতই পরীক্ষায় আসুক আপনি কিন্তু পারবেন। এটার উত্তর কত? 8:1। আশা করি বুঝতে পেরেছেন। এবার ঐকিকের একটা খুবই চমৎকার একটা অঙ্ক সমাধান করব। এই অঙ্কটা খুবই সহজ, আবার কারোর জন্য হয়তো একটু কঠিনও মনে হতে পারে। এই অঙ্কে মূলত ভাগের ঐকিক মেথডটাকে ব্যবহার করা হয়। ভাগের ঐকিক বা গুণের ঐকিক নিয়ে অসাধারণ আলোচনা আমার পাবেন। সেখানে আপনি বেসিক থেকে কয়েক সেকেন্ডে 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপের অঙ্ক মানে একের পর এক করে ফেলতে পারবেন, এবং এটা সেকেন্ডেই করতে পারবেন। তো যাও, এখানে ভাগের ঐকিকে এই অঙ্কগুলোর একটা সমস্যা হচ্ছে অনেক লম্বা কথাবার্তা থাকে, এর ভিতরে খুব দ্রুত সমাধান করতে গেলে একটু ভাবতে হয়। কিন্তু আমরা আগে তথ্যগুলো একটু জেনে নেব। তথ্যগুলো কি কি আছে? তথ্যগুলোর প্রথম তথ্য হচ্ছে এখানে কি কি আছে এটা একটু দেখি। যেমন এখানে গরু আছে, এখানে ঘোড়া আছে, রাইট? ওকে। আবার এখানেও ঘোড়া আছে, আবার এখানে গরু আছে। খেয়াল করে দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে মোট দুটোই ডাবল ডাবল আছে। এই ঘোড়া গরু এখানেও আছে, ওখানেও আছে, ঘোড়াও আছে, ঘোড়াও আছে। আমি এগুলি কি বলতেছি, জাস্ট এই লাইনে কি কি আছে এটা যাতে কয়েক সেকেন্ডে মেমোরিকে একটা সিগন্যাল দিতে পারি কি কি আছে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে 5টা ঘোড়া আর 15টা ঘোড়া, এই দুটো হচ্ছে ইকুয়াল। দেখেন এই ঘোড়া গরুটা হচ্ছে ইকুয়াল, তাই কিনা, একটা আরেকটা সমান। আবার এখানে দেখেন এই দুটো ঘোড়ার এখানে একটা ভ্যালু দেওয়া আছে। পুরো অঙ্কে সবসময় এরকম একটা ভ্যালু দেওয়া থাকবে, একটা ভ্যালু পুরো অঙ্কে, যেটা ঐকিকের জন্য জরুরি। ঐকিকে ভ্যালু না থাকলে অঙ্ক করতে পারবে না। যেমন দুটো ঘোড়ার ভ্যালু হচ্ছে 3000 টাকা, এটা না থাকলে অঙ্কই করতে পারবে না। এটা কোথায় দেওয়া আছে এটা জাস্ট আপনি খুঁজে নেবেন। তো এখানে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে ভ্যালু থাকে ভ্যালু থেকে অঙ্ক শুরু করতে হয়। আমি আবারও বলছি, ঐকিকে ভ্যালু থেকে অঙ্ক শুরু করতে হয়। কথাটা বুঝতে পারছেন কিনা? এরপর আপনার কাছে পরের যে গরু যেটা দেওয়া আছে 3টা, এটা ভ্যালু জানতে চাইছে। এটা কি জানতে চাইছে? ভ্যালু জানতে চাইছে। এখন একটা জিনিস দেখেন, এই টাইপের অঙ্কে আপনি কিভাবে শুরু করবেন? শুরুটা করতে হবে যেখানে ভ্যালু দেওয়া আছে, তাই কিনা? ওকে। আমি যদি লিখি যে দুটি ঘোড়া, দুটি ঘোড়া
দুটি ঘোড়ার মূল্য, ধরেন আমি লিখলাম দুটি ঘোড়ার মূল্য হচ্ছে 3000 টাকা। এখন আমার তো এই অঙ্ক সমাধানের পূর্বে আমাকে জানতে হবে অঙ্কের ফ্রেমটাকে, স্ট্রাকচারটাকে। আমরা অঙ্ক শেখার ক্ষেত্রে এই জিনিসটাই সবাই ভুল করি, অঙ্ক নিয়মের উপর চালিয়ে দেই, অঙ্ক মানে কষ্ট করে বুঝে বুঝে চালিয়ে দেই, এগুলি ভুল। অঙ্কের একটা ফ্রেম আছে। এই যে বডিটা দেখতেছেন, আমার বডিরও একটা কি ফ্রেম আছে, হাড় দিয়ে একটা ফ্রেম তৈরি করা হয়েছে। এই স্মার্ট বোর্ডটা দেখেন, এটাও একটা ফ্রেমের উপর, একটা ডিজাইনের উপর। এই যে আমার সামনে যা দেখতেছেন সবগুলোরই একটা ডাইস, এটাকে বলে ডাইস, একটা ফ্রেম থাকে। গণিতেরও একটা ফ্রেম থাকে। এই ফ্রেমটা আপনারা জানেন না বলেই গণিত কঠিন লাগে, গণিত মনে থাকে না। কারণ আমি যখন জানবো এই ফ্রেমটাকে চিনবো, এটার যে ডাইস, যে ডাইস দিয়ে তৈরি করছে, ওটা যদি আমি একবার দেখি তাহলে তো আমার হয়ে গেল যে ওই ডাইস চেনা মানে কি ওখান থেকে যা জন্ম নেবে সব সেম হবে। কিন্তু আমরা ওটা বুঝি না, কালার দেখলেই বিভ্রান্ত হয়ে যায়, এটা কালা, ওটা সবুজ, তাহলে এটা কি দিয়ে তৈরি করছে। দেখেন এই টাইপের অঙ্কের প্রথম কথা হচ্ছে, আপনি দেখেন ঐকিক যদি করতে চান তাহলে আপনি কি করবেন, একটা ঘোড়ার মূল্য বের করবেন, তাই কিনা? বের করলে দুটার যেহেতু এত, একটার কম হবে, আপনি ভাগ করলেন। তো এই অঙ্কের ঐকিকই আপনাকে বলবে যে তৃতীয় লাইনটা কত হবে। আমার বেসিক ক্লাস করলে এটা বুঝতে পারবেন যে ঐকিকের এই তৃতীয় লাইনের অনেক রহস্য আছে। কথা বুঝতে পারছেন কিনা? এই তৃতীয় লাইনটা ঐকিকের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এই তৃতীয় লাইনের জায়গায় যত প্যাচ লাগায়, তাহলে আমার তৃতীয় লাইনটা কি আরেকটা ঘোড়া লাগবে না? না হলে তো ঐকিক করতে পারবেন না। একটা ঘোড়া, এখানেও আমার কি ঘোড়া, তাই কিনা? এখানেও কি ঘোড়া, তাহলে তৃতীয় লাইনেও ঘোড়া আছে, তাহলে এই ঘোড়া চলে যাবে এই ঘোড়ার কাছে, এটা অটো চলে যাবে। তাহলে আমি 5টা ঘোড়ার ভ্যালু বের করতে হবে, অঙ্ক আপনাকে নিয়ে যেতে হবে না, অঙ্কই আপনাকে নিয়ে যাবে। তাহলে দেখেন তো, এই যে 5টা ঘোড়ার দেখেন মূল্য তাহলে কত হবে, একটার যদি এত হয় তাহলে 5টার বেশি হবে, তাই কিনা? তাহলে 5 আর এখানে এত, তাহলে এখানে হচ্ছে 1500, 5 15 হচ্ছে আমাদের 75, অর্থাৎ 7500 টাকা। তাহলে এই 7500 টাকা আমরা কি পেলাম? এই 7500 টাকা হচ্ছে এই 5টা ঘোড়ার মূল্য। তার মানে আমরা এই 5টা ঘোড়ার একটা নতুন ভ্যালু পেলাম। কি পেলাম? নতুন ভ্যালু পেলাম। সেটা কত? 7500 টাকা, রাইট? এবার আমাদের চাইছে কি, দেখেন আমাদের 3টা গরুর ভ্যালু চাইছে। তাহলে 3টা গরুর যদি ভ্যালু চাই, আপনাদের কি মনে হয় এই যে শুরুতে ঘোড়া ছিল বলে আমরা 5টা ঘোড়ার হিসাব বের করতে পারছি, তাহলে এবার যদি আমার 3টা গরুর হিসাব বের করতে চাই, তাই কিনা? তাহলে কি আমার এই জায়গাটায় ঘোড়া থাকলে হবে? কি থাকতে হবে? গরু থাকতে হবে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যেহেতু গরু চাইছে, এই ভ্যালু আর এই গরুর 15টার ভ্যালু যেহেতু সেম, তাহলে এই ভ্যালুটা আমার গরুর ভ্যালু হিসেবে দিতে হবে। তাহলে আমাদের এই প্রথম লাইনটা আমরা 15টা গরুর মূল্য লিখতে পারবো। অর্থাৎ এখানে আমি লিখতে পারবো 15টি গরুর মূল্য। 15টি গরুর মূল্য কত? 7500 টাকা। ঠিক আছে, 7500 টাকা। সুতরাং একটি গরুর মূল্য কত? এই 7500 কে আপনি 15 দ্বারা ভাগ করবেন। আর আমাদের চাইছে কয়টা? এই যে দেখেন 3টা গরু, দেখছেন? সো আমার যে এটা ট্রান্সফার করতে হবে, এটা নিজ থেকে বোঝার দরকার নাই, অটো আপনাকে নিয়ে যাবে যদি মৌলিক রাস্তাটা আপনি বুঝেন যে আপনি কোন জায়গায় পৌঁছবেন, ওটা পৌঁছতে হলে কি কি লাগবে। তাহলে কি এটা যদি আমরা কাটি, 7500 এখানে 3, তাহলে এখানে 15, তাহলে এটা হচ্ছে 500, তাহলে 3 15 1500, তাহলে দেখেন এই 1500 হচ্ছে আমাদের উত্তর। এই যে লম্বা একটা কথা বললাম, এই কথাগুলো যদি একটু বেসিক ক্লিয়ার করে আপনি শিখেন, তাহলে কিন্তু আপনি এই অঙ্কগুলো নিয়ে আর কোনো জটিলতায় পড়বেন না। এই অঙ্কগুলো তাহলে মূল কথাটা কি, আপনার কোথা থেকে কোন জায়গায় যাবেন সেটাই মূল কথা। এখানে দেওয়া আছে ঘোড়ার ভ্যালু। আমাদের তৃতীয় লাইনের সমাধানের জন্য 5টা ঘোড়া দেওয়া আছে, কারণ প্রথম লাইনের ঐকিকে যে থাকবে তাকে তৃতীয় লাইনে বসাতে হবে। তাহলে এটা অটো, এখানে ঘোড়া আছে, আপনি পরীক্ষার হলে খুঁজবেন আর ঘোড়া কোথায় আছে, এখানে আছে, তাহলে 2টা ঘোড়া এত হলে এটা মুখে মুখে করবেন। আপনার তো এর জন্য করতে হবে না, কি বলে, এত ঐকিক করার তো দরকার নেই। আপনি এখানেই ডিরেক্টলি করবেন যে এখানে আমার 2টো ঘোড়ার ভ্যালু হচ্ছে এত, তাহলে একটা কত, 2 দ্বারা ভাগ, আমার আবার ঘোড়া কোথায় আছে, এই যে দেখেন এখানে আছে, তাহলে আমার এটা 5 দ্বারা গুণ, তাহলে আমার কত হচ্ছে 7500। এটা আবার কার হয়ে গেল? এই 5টার হয়ে গেল। কিন্তু আমাদের চাইছে কি? গরু।
তাহলে এটা গরুকে দিয়ে দিতে হবে। তাহলে গরুর ভ্যালু হয়ে গেল আমার ৭৫০০। আবার ঐকিকের প্রথম লাইনে চলে আসলেন, 15টা গরু যদি এত হয় তাহলে একটার কত, আর আমার বের করতে হবে কয়টা, 3টা, ব্যাস ১৫০০। পরীক্ষার হলে কয়েক সেকেন্ডে সমাধান করবে, এর জন্য কোনো জটিলতা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোথায় যেতে চান। এই কারণে এই ধরনের অঙ্ক আমি যখন করাই, আমার কথা হচ্ছে আপনি যখনই দেখবেন আগে দেখবেন এখানে কি আছে। দেখেন আমি শুরুতেই মূল পয়েন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি যে এখানে কি কি আছে, অঙ্কের ফ্রেমটা কি। দেখলাম এখানে এই দুটোর মাঝে দেখবেন আমি শুরুতে একটা সমান চিহ্ন দিয়েছি, তার মানে বুঝলাম যে এই জায়গায় এরা ব্রিজ হিসেবে এটা কাজে লাগবে নদী পার হওয়ার জন্য। দেন আমরা দেখলাম এখানে একটা ভ্যালু আছে, ওই দুটোর একটার ভ্যালু আছে, দেখেন ঘোড়ার ভ্যালু আছে। চাইছে আবার তার উল্টোটা গরু, তখন অঙ্কের ফ্রেমটা কিন্তু আমি বুঝে ফেলাম এটা কোন টাইপের অঙ্ক। দেন আমি এটা যেভাবেই করি যে এটা ওই কি করবেন মুখে মুখে 2 দ্বারা ভাগ, আর ঘোড়া আবার কোথায় আছে পুরো অঙ্কে তাকান 5টা, তাহলে 5 দ্বারা গুণ, তাহলে আমার কত আসলো ৭৫০০। এবার এই ৭৫০০ কার, এর যদি ৭৫০০ হয় 15 দ্বারা ভাগ, আবার ফাইনালি চাইছে কয়টা, 3টা, সমান এত। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছেন, মানে বেশি চর্চা করবেন, তারা অঙ্কটা আরো শর্টকাটে করবেন, কারণ উনি ফ্রেমটা আরো ক্লিয়ার জানে। কারণ আপনি দেখবেন যে কোনো কাজ যে যত বেশি করতে সে ততই স্পিডে করতে পারে, এটা সাইকেল চালানো বলেন, গাড়ি চালানো বলেন, অথবা যে কোনো কাজ, সেলাই বলেন, মাটি কাটা বলেন, যাই বলেন। এখন আমি যদি এক্সপার্ট হয়ে থাকি তাহলে আমি পরীক্ষার হলে এটা কি করব, এখানে দুটা ঘোড়া হচ্ছে কত, ৩০০০ টাকা, তাহলে আমি মুখে মুখে করব যে একটার যদি বের করি 2 দ্বারা ভাগ করব, আমার লাগবে কয়টার, 5টার। ওকে, তাহলে এই ৭৫০০ আর আমি অলস মানুষ কাটবো না। কেন কাটবো না, কাইটটা তো ওই ৭৫০০ই আসবে, এটি আমার ৭৫০০। এবার এই ৭৫০০ হচ্ছে 15টা গরুর মূল্য, তাহলে একটা যদি হয় এই ৭০০০, এটা তো ৭৫০০, আমি জাস্ট কাটাকাটি করে নিই, একে 15 দ্বারা ভাগ করতে হবে। এবার একটা গরু আসলো, আমার গরু হচ্ছে কয়টা, 3টা, 3 দ্বারা গুণ করতে হবে। এবার আমি কাটাকাটি করি, অঙ্কটা কিন্তু একই গ্রাফে চলে আসলো। এটা শর্টকাট না, এটা হচ্ছে বেসিক। বেসিক স্ট্রং করবেন, গণিতের বস হয়ে উঠবেন, এটা খুবই জরুরি। বাংলাদেশে সবাই বেসিকের কথা বলে, কিন্তু বেসিকের গভীরতা এই ফ্রেমগুলোর সাথে কেউ আপনাকে পরিচিত করাবে না। এই কারণে আমি বলি সত্যিকারের বেসিক শিখুন, যেটা শর্টকাটের সাথে সুপার শর্টকাট হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের পর্ব। আজকের পর্বেও আমরা 8টি প্রশ্ন সমাধান করলাম। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ভিডিওর পর্বগুলো, বিশেষ করে গণিতের সমাধানগুলো, মানে আপনাদের কেমন লাগছে, কতটুকু উপকৃত হচ্ছেন, অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।